এবং মধ্যে ধরনের ইতিবৃত্তান্ত সমস্ত গ্লানি আমাদের ভিতরে যেটা থাকে তাকে দূর করে আমরা শুদ্ধ চেতনায় নিজের মনকে যদি শুদ্ধতায় পরিপূর্ণতা করি তবেই আমাদের মানুষের জন্য আমরা কাজ করতে হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অশান্তির পরিবেশ তৈরি এবং সাম্প্রদায়িকতা উস্কে দিতে সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এক্ষেত্রে জম্মু কাশ্মীর, পাঞ্জাব হয়ে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে অস্ত্রের একটি বড় চালান হয়ে উঠেছে বাংলাদেশের অবস্থানকারী ভারত বিদ্বেষী সংগঠনগুলিও। একসময় ভারতের পূর্বাঞ্চলকে অস্থির করে তোলার জন্য যে জঙ্গি তৎপরতা শুরু হয়েছে 15 বছরে অনেকটা হ্রাস পেয়েছিল, এবার তাতে গতি আনার জন্য বিশেষভাবে সক্রিয় উঠে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টারস্টেট ইন্টেলিজেন্স বা আইএসআই। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এক উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলিতে অশান্তি এবং সাম্প্রদায়িকতাকে উস্কে অস্ত্রের একটি বড় চালান পাচার জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। এর জন্য বিহার রাজ্যকে ট্রানজিট পার করা হচ্ছে এবং চোরা সংস্থাগুলো এই অস্ত্রগুলো হরিয়ানার গোপন ঘাঁটি থেকে ইউপি এবং বিহার হয়ে চাহিদা অনুযায়ী করা হয়েছে ভারতীয় গোয়েন্দারা। সাম্প্রতিক সময়ে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যে অস্ত্র, নগদ অর্থ এবং বিভিন্ন তথ্য উদ্ধার করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এসব তথ্য বিশ্লেষণ করে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো মণিপুরের সহিংসতায় এ ধরনের অবৈধ অস্ত্রের বড় ভূমিকা রয়েছে বলেও জানিয়েছে ভারতীয় গোয়েন্দারা। অবশ্যই বাংলাদেশে শেখ হাসিনা তৃতীয়বার ক্ষমতা দখলের পরই বাংলাদেশে জঙ্গিদের আস্তানাগুলো ভেঙে দেন। এদিকে 5 হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে কুখ্যাত জঙ্গিদের ছেড়ে দিয়ে নিজেদের মানসিকতা স্পষ্ট করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। দেশের মামলাতে শুরু করেছে পাকিস্তান তার নিঃসন্দেহে আশঙ্কাজনক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এরই মাঝে আবার সময়ের সন্ত্রাসী গোষ্ঠীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাজা মকুব বা কারো সাজা কমিয়ে দেওয়া ইত্যাদি আবারও নতুন করে সেই সন্ত্রাসী জঙ্গি সংগঠনগুলিকে উৎসাহিত করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তথা আলফা প্রধান পরেশ বড়ুয়ার ফাঁসি বিষয়টিতে এখন স্পষ্ট দেয়নি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে চট্টগ্রামে 10 অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড রদ হয়েছে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতুজ্জামান সবচেয়ে প্রায় 27 কিলোমিটার অংশ এখনো উন্মুক্ত। সদ্য সমাপ্ত পর্ষদের 72তম পূর্ণাঙ্গ বিষয়টিতে আশঙ্কা প্রকাশ করে মানিক সাহা। আমি সেখানে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সমস্ত ডিটেলস আমি সেখানে রেখেছি। আমাদের ফেন্সিং এর অবস্থা আমি বলেছি, আমাদের বিএস সংখ্যা কিরকম আছে তার কথা বলেছি, আমাদের পুলিশ বা সিআরপিএফ কত আছে তার সংখ্যা কি কি দরকার সেটা বলেছি। এগুলো নোট ডাউন হয় সেখানে, তো তারপরেই কিন্তু তার অ্যাকশনে আসে। আর নিয়মিত হলে পাকিস্তান ইস্যুতে বেশি সতর্ক হতে হবে ভারতকে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তবে এই ক্ষেত্রে নজরে রাখতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গতিবিধির উপরও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বর্তমানে দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দল হলো ক্ষমতাসীন। অর্থ বছরের নির্বাচনী বন্ড এবং সুদ থেকে দলটির আয় হয়েছে 2360.8 কোটি টাকা। 2024 সালে দলটি অনুমোদন পেয়েছে 2244 কোটি টাকা। 1% এসেছে নির্বাচনী বন্ড থেকে, জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। উল্লেখ করা নির্বাচন বন্ডকে আগে এই ছিল ভারতের নির্বাচন কমিশন। সর্বোচ্চ আদালত কর্তৃক সংবিধানের ঘোষিত হওয়া নির্বাচনী বন্ড থেকে প্রাপ্ত দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। 2024 সালে বিভিন্ন রাজনৈতিক দলগুলির আয়ের পরিসংখ্যান তুলে ধরেছে ভারতের নির্বাচন কমিশন। তার নিরিখেই উঠেছে এই বিষয়টি। নির্বাচনী বন্ড এবং সুদ থেকে 2023-24 অর্থ বছরে বিজেপি আয় হয়েছে মোট 2360। বিভিন্ন রাজনৈতিক দলের আয়ের পরিসংখ্যানের উল্লেখ করেছে ভারতের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুসারে এই সময়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ঘোষিত মোট অনুদানে নির্বাচনী ব্যক্তিগুলি অন্তর্ভুক্ত করেনি ক্ষমতাসীন বিজেপি বা দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। কারণ হলো অনুসারে এই বিষয়টি রাজনৈতিক দলগুলোকে ঘোষণা করলেই হবে, অবদানের প্রতিবেদনে নয়।
বন্ড থেকে প্রাপ্য রাশি অসাংবিধানিক বলে 2024 ঘোষণা করেছিল দেশের আদালত। এদিকে 2023-24 সাল প্রতিবেদনে স্বেচ্ছায় বা বন্ড ঘোষণা করে রাজনৈতিক দলও এর মধ্যে রয়েছে বিআরএস, যা নির্বাচনী বন্ডের মাধ্যমে পেয়েছে 495.5 কোটি টাকা, ডিএমকে পেয়েছে 60 কোটি টাকা এবং ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে 121.5 কোটি টাকা। নিজের আয় 212% বৃদ্ধি করেছে ভারতীয় জনতা পার্টি। মজার বিষয় হলো মানি লন্ডারিং এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং আয়কর বিভাগের লেন্সের অধীনে রয়েছে ফিউচার গেমিং এবং হোটেল সার্ভিসেস থেকেও অনুদান গ্রহণ করেছে। উল্লেখ করা যেতে পারে নির্বাচনী 2023 পর্যন্ত মোট 12 অনুদান পেয়েছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে বেশি অর্থ কেন্দ্রীয় শাসক দল বিজেপি বন্ডের মাধ্যমে। কংগ্রেস পেয়েছে 1000 কোটি টাকার অর্থ রাশি। পরিচয় ও দেওয়া তথ্য গোপন রেখে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়ার সুবিধার জন্যই এসবিআই এর মাধ্যমে নির্বাচনী করল দেশের সর্বোচ্চ আদালত। প্রেক্ষিতে নির্বাচনী বন্ডকে প্রাপ্ত অর্থরাশি অসাংবিধানিক বলে 2024 সালের ফেব্রুয়ারি মাসে ঘোষণা দিয়েছিল সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশের বলিদান গুরু গোবিন্দ সিং এর বীর শোষের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বাল উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিজেপির উদ্যোগীয় কার্যালয়ে তাদের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করে বিজেপির নেতৃত্ব। শিখদের দশম গুরু গোবিন্দ সিং এর 5 ও 8 বছর বয়সের 26 ডিসেম্বর দেশব্যাপী বীর পাল দিবস পালন করা হচ্ছে। ভারতবর্ষে প্রথমবারের মতো সাহেবজাদা জোরওয়ার সিং এবং ফতেহ সিং এর বীরত্ব উৎসাহের জন্য দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। বীর বাল দিবস উদযাপন উপলক্ষে ভারতবর্ষে তাদের আত্মবলিদানের কথা স্মরণ রাখার উদ্দেশ্যে রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। প্রদেশ বিজেপির সদর কার্যালয়ে এদিনের অনুষ্ঠানে বিজেপি রাজ্য সহসভাপতি তথা বিধায়ক ভগবান ছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাপস মজুমদার এবং সভানেত্রী মিমি মজুমদার সহ বিশিষ্ট। এই উপলক্ষে আগামীকাল লিচুবাগান স্থিত গুরুদ্বারেতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা স্তরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে বীর বালকের জীবনী আলোচনা করা হবে বলে জানাচ্ছে রাজ্য বিজেপির সহসভাপতি ভগবান দাস। বীর বাল দিবস উপলক্ষে বীর বালকে পরে বিভিন্ন জেলা বিভিন্ন স্কুল এটা ধারণা সবার মধ্যে আনার জন্য স্কুল কলেজও তার একটা অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছি, ক্রমান্বয়ে সেটা চলবে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। আপনি দেখেন, আমরা জানি কোনটা খবর। নারায়ণনগর স্পেশালি হসপিটাল উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। জানতে ফোন 8811880030 এই নম্বর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। হয় ধর্ম কাজ করতে হবে, সামাজিক চিন্তাধারায় কাজ করতে হবে মানুষের জন্য, নাম ধর্ম। বৃহস্পতিবার মানামা আয়োজিত সামাজিক অনুষ্ঠানে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সমাজের মধ্যে বিভিন্ন অধর্ম এবং অসামাজিক চিন্তা ভাবনাগুলি দূর করার আহ্বান রাখেন ডক্টর মানিক সাহা। যে ধর্মের কথা যদি আমরা বলি, ধর্ম কাজের মাধ্যমে আমাদের পরিচিতি, এবং এই ধর্মের আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে সমাজের মধ্যে বা বিভিন্ন কাছে জানি আমাদের ভিতরে যেটা থাকে তাকে দূর করে আমরা শুদ্ধ চেতনায় নিজের মনকে যদি শুদ্ধতায় পরিপূর্ণ করি, তবেই আমাদের মানুষের জন্য আমরা কাজ করতে হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অশান্তির পরিবেশ তৈরি এবং সাম্প্রদায়িকতা উস্কে দিতে সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এক্ষেত্রে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব হয়ে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে অস্ত্রের একটি বড় চালান পাচার করেছে বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। এদিকে পরিস্থিতির সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের অবস্থানকারী ভারত বিদ্বেষী সংগঠনগুলিও। একসময় ভারতের পূর্বাঞ্চলকে অস্থির করে তোলার জন্য যে জঙ্গি তৎপরতা শুরু হয়েছিল বিগত 15 বছরে অনেকটাই হ্রাস পেয়েছিল। এবার তাতে গতি আনার জন্য বিশেষভাবে সক্রিয় ওঠে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টারস্টেট ইন্টেলিজেন্স বা আইএসআই। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এখন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য শান্তির পরিবেশ তৈরি এবং উস্কে দিতে জম্মু কাশ্মীর ও পাঞ্জাব বড় চালান পাচার করেছে বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। এর জন্য বিহার এবং চোরা কারবারিদের কাছে অস্ত্র মজুত করা হচ্ছে বলে জানতে পেরেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। এই অস্ত্রগুলো হরিয়ানার গোপন ঘাঁটি থেকে ইউপি এবং বিহার হয়ে চাহিদা অনুযায়ী নাগাল্যান্ড, মণিপুর এবং অন্যান্য উত্তর পূর্ব রাজ্যগুলিতে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে। সময়ে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে অস্ত্র, নগদ অর্থ এবং বিভিন্ন তথ্য উদ্ধার করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এসব তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্তে এসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। মণিপুরের সহিংসতায় এ ধরনের তথাকথিত গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ভারত বাংলাদেশ দুই দেশের মাঝখানে নাক গলা শুরু করেছে পাকিস্তান, তার নিঃসন্দেহে আশঙ্কাজনক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এরই মাঝে আবার এক সময়ের সন্ত্রাসী গোষ্ঠীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাজা মুখ বা কারো সাজা কমে বলে মনে করা হচ্ছে। ভারতীয় আলফা প্রধান পরেশ বড়ুয়ার ফাঁসি রদ করার বিষয়টিতে এখনো কোনো স্পষ্টীকরণ দেয়নি বাংলাদেশের দখল চোরাচালানের মামলায় মৃত্যুদণ্ড রদ হয়ে গেছে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতুজ্জামান বাবরেরও। বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ রাজ্য হল ত্রিপুরা, যেখানে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের প্রায় 27 কিলোমিটার অংশ এখনো উন্মুক্ত। সদ্য সমাপ্ত উত্তর পূর্ব পর্ষদের 72তম পূর্ণাঙ্গ অধিবেশনে এই বিষয়টিতে আশঙ্কা প্রকাশ করেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের এই আলোচনাগুলো আমি সেখানে রেখেছি। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা দেখেছি, আমাদের ফেন্সিং এর অবস্থা আমি বলেছি, আমাদের বিএসএফ এর সংখ্যা এখানে কিরকম আছে তার কথা বলেছি, আমাদের পুলিশ বা সিআরপিএফ কত আছে তার সংখ্যা আমি বলেছি, আমাদের আগামী দিন কি কি দরকার সেগুলো আমরা বলেছি। এগুলো নোট ডাউন হয় সেখানে, তো তারপরেই কিন্তু তার অ্যাকশনে আসে। তো কাজেই সমস্ত আর নিয়মিত তো বর্তমান যে ওখানের অবস্থান সেগুলো তো আমাদের পাঠাতেই হয় এবং সেগুলো নিয়ে কিন্তু এনইসির বৈঠকে আলোচনা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরায় স্বাভাবিক করতে হলে পাকিস্তান ইস্যুতে আরো বেশি সামাজিক বিশেষজ্ঞরা, তবে এই ক্ষেত্রে নজরে রাখতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গতিবিধি উপরও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বর্তমানে দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দল হল ক্ষমতা আসীন বিজেপি। 2023-24 অর্থ বছরের নির্বাচনী বন্ড এবং সুদ থেকে দলটির আয় হচ্ছে 260.8 কোটি টাকা। শতাংশ এসেছে নির্বাচনী বন্ড থেকে, জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। উল্লেখ করা যেতে পারে, নির্বাচনী বন্ডকে আগে অসাংবিধানিক বলে ঘোষণা দিয়েছিল ভারতের নির্বাচন কমিশন। সর্বোচ্চ আদালত কর্তৃক সংবিধানের ঘোষিত হওয়া নির্বাচনী বন্ড থেকে প্রাপ্ত তথ্য রাশির মাধ্যমে দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। রাজনৈতিক দলগুলির আয় সংখ্যান করতে গিয়ে যে তথ্য তুলে ধরেছে ভারতের নির্বাচন কমিশন, তার নিরিখেই উঠে এসেছে এই বিষয়টি।
নির্বাচনী বন্ড এবং সুদের ২০২৪ অর্থ বছরে আয় হয়েছে মোট 8.8 কোটি টাকা। এই সময়ে দেশের প্রধান অর্থনীতি হয়েছে 101 করেছে ভারত। বেশি আয় হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুসারে 1,000 টাকার ট্রাস্ট থেকে 723.6 কোটি টাকা অনুদান দিয়েছে বিজেপি, যা কংগ্রেসকে দিয়েছে 156.4 কোটি টাকা। 2024 সালে বিজেপির প্রায় 1/3 এবং কংগ্রেসের অর্ধেকেরও বেশি অনুদান এসেছে প্রুডেন্ট ইলেকটোরাল ট্রাস্ট থেকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো ঘোষিত মোট অনুদানে নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রাপ্তিগুলি অন্তর্ভুক্ত করেনি ক্ষমতাসীন বিজেপি। নিয়মে এই বিষয়টি রাজনৈতিক দলগুলোকে কেবল তাদের বার্ষিক অডিট রিপোর্টে ঘোষণা করলেই হবে, অবদানে প্রতিবেদনে নয়। নির্বাচনী বন্ড থেকে প্রাপ্ত অর্থরাশি অসাংবিধানিক বলে 2024 সালের ফেব্রুয়ারি মাসেই ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত। এদিকে 2023-24 সালের প্রতিবেদনী স্বেচ্ছায় নির্বাচনী বন্ডের মাধ্যমে তাদের প্রাপ্তি ঘোষণা করেছে কিছু আঞ্চলিক রাজনৈতিক দলও। এর মধ্যে রয়েছে বিআরএস, যা নির্বাচনী বন্ডের মাধ্যমে পেয়েছে 495.5 কোটি টাকা, ডিএমকে পেয়েছে 60 কোটি টাকা এবং ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে 121.5 কোটি টাকা। 2023 সালের তুলনায় 2024 সালে নিজের আয় 212% বৃদ্ধি করেছে ভারতীয় জনতা পার্টি। বিষয় হলো মানি লন্ডারিং এর অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং আয়কর বিভাগের এবং হোটেল সার্ভিসেস থেকেও অনুদান গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। উল্লেখ করা যেতে পারে, নির্বাচনী বন্ডের মাধ্যমে 2017 থেকে 2023 পর্যন্ত মোট 1,000 কোটি টাকা অনুদান পেয়েছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। তারা 3.5 কোটি টাকার অর্থরাশি পরিচয় রেখে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়ার সুবিধার জন্যই এসবিআই এর মাধ্যমে আশঙ্কা প্রকাশ করেছিল দেশের স্মরণ রাখার উদ্দেশ্যে রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচি নেতৃবৃন্দ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা স্তরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে বীর বালকদের জীবনী নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে রাজ্য বিজেপির সহসভাপতি ভগবান দাস। বীর বাল দিবস উপলক্ষে বীর বালকের উপরে বিভিন্ন জেলা স্তরে সেমিনারের ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি বীরবাল সম্পর্কে ধারণা সবার মধ্যে আনার জন্য নতুন প্রজন্মের মধ্যে আমরা সেই স্কুল কলেজেও তার একটা অনুষ্ঠানের ব্যবস্থা রেখে ক্রমান্বয়ে সেটা চলে। এখনকার মতো সবাই পর্দায়। সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ রূপেঞ্জিনী, পুরিতা নারী তু অনুপম, সোনায় সাজো নিরূপম। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু উল্লে যায় না গানে, একটু চেষ্টাতেই নেওয়া যায় নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। এবং ধর্মের আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে সমাজের মধ্যে যে অধর্মী বা বিভিন্ন অসামাজিক চিন্তাভাবনা থাকে, নিজেরও থাকে, সেটাকে দূর করে সামাজিকভাবে যদি আমরা কাজ করি, সেটা আসল ধর্মের। আমাদের যেটা থাকে তাকে দূর করে আমরা শুদ্ধ চেতনায় নিজের মনকে যদি শুদ্ধ উন্নত করি, তবেই আমাদের মানুষের জন্য আমরা কাজ করতে হবে। যে ধর্মের কথা যদি আমরা বলি, ধর্ম
কাজের মাধ্যমে আমাদের পরিচয়। এবং এই ধর্মের আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যে অধর্ম বিভিন্ন সামাজিক যে চিন্তাভাবনা থাকে, নিজেরও থাকে, সেটাকে দূর করে সামাজিক চিন্তাধারা কাজ করি, সেটা হচ্ছে আসল ধর্মের ইতিবৃত্তান্ত। সমস্ত গ্লানি মানুষ ধর্ম কাজের মাধ্যমে আমাদের পরিচয়। এবং এই ধর্মের আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে সমাজের যে অধর্মী বা বিভিন্ন অসামাজিক যে চিন্তাভাবনা থাকে, নিজেরও থাকে, সেটাকে দূর করে সামাজিক চিন্তাধারায় যে আমরা কাজ করি, সেটা হচ্ছে আসল ধর্মের ইতিবৃত্ত। সমস্ত জ্ঞানী আমাদের ভিতরে যেটা থাকে তাকে দূর করে আমরা শুদ্ধ চেতনায় নিজের মনকে যদি শুদ্ধতায় পরিপূর্ণত করি, তবেই আমাদের মানুষের জন্য আমরা কাজ করতে হবে। যে ধর্মের কথা যদি আমরা বলি, ধর্ম কাজের মাধ্যমে আমাদের পরিচয়। এবং এই ধর্মের আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে সমাজের যে অধর্মী বা বিভিন্ন অসামাজিক যে চিন্তাভাবনা থাকে, নিজেও থাকে, সেটাকে দূর করে সামাজিক চিন্তাধারায় যদি আমরা কাজ করি, সেটা ইতিবৃত্তান্ত। সমস্ত গ্লানি আমাদের ভিতরে যেটা থাকে তাকে দূর করে আমরা শুদ্ধ চেতনায় নিজের মনকে যদি শুদ্ধতায় পরিপূর্ণত করি, তবেই আমাদের মানুষের জন্য আমরা কাজ করতে হবে। যে ধর্মের কথা যদি আমরা বলি, ধর্ম কাজের মাধ্যমে আমাদের পরিচয়। এবং এই ধর্মের একটা যে বিষয় সেটা হচ্ছে যে সমাজের মধ্যে যে ধর্মী বা বিভিন্ন অসামাজিক যে চিন্তাভাবনা থাকে, নিজেরও থাকে, সেটা দূর করে সামাজিক চিন্তাধারায় যদি আমরা কাজ করি, সেটা হচ্ছে আসল ধর্মের ইতিবৃত্তান্ত। গ্লানি আমাদের আমরা শুদ্ধ চেতনায় নিজের মনকে যদি শুদ্ধতায় পরিপূর্ণত করি, তবেই আমাদের মানুষের জন্য আমরা কাজ করতে হবে। নারায়ণা সুপার স্পেশাল হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পালমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 888 1800 309 0309 8
শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। একটু চাতে জাদুর কানে এটা নিয়ে নেওয়া যায় বিবাহিত জীবন। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 888 1800 309 0309 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খোর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিরোধী সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ধর্ম। কাজ করতে হবে সামাজিক চিন্তাধারায়, কাজ করতে হবে মানুষের জন্য, এরই নাম ধর্ম। বৃহস্পতিবার মহানামা অঙ্গনে আয়োজিত সামাজিক অনুষ্ঠানে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সমাজের মধ্যে বিভিন্ন অধর্ম এবং অসামাজিক চিন্তাভাবনাগুলি দূর করার আহ্বানও রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে ধর্মের কথা যদি আমরা বলি, ধর্ম কাজের মাধ্যমে আমাদের পরিচিতি, এবং এই ধর্মের আরেকটা যে বিষয় সেটা হচ্ছে সমাজের মধ্যে যে অধর্মী বা অসামাজিক যে চিন্তাভাবনাকে সেটা দূর করে সামাজিক চিন্তাধারায় যদি আমরা কাজ করি, সেটা হচ্ছে আসল ধর্মের ইতিবৃত্তান্ত। সমস্ত গ্লানি আমাদের ভিতরে যেটা থাকে তাকে দূর করে আমরা শুদ্ধ চেতনায় নিজের মন, তবেই আমাদের মানুষের না আমরা কাজ করতে হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অশান্তির পরিবেশ তৈরি এবং সাম্প্রদায়িকতা উস্কে দিতে সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এক্ষেত্রে জম্মু ও কাশ্মীর রাজ্যগুলিতে অস্ত্রের একটি বড় চালান পাচার করেছে বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। এদিকে পরিস্থিতির সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের অবস্থানকারী ভারত বিদ্বেষী সংগঠনগুলিও। একসময় ভারতের পূর্বাঞ্চলকে অস্থির করে তোলার জন্য যে জঙ্গি তৎপরতা শুরু হয়েছিল বিগত 15 বছরে অনেকটাই হ্রাস পেয়েছিল। এবার তাতে গতি আনার জন্য বিশেষভাবে সক্রিয় ওঠে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টারস্টেট ইন্টেলিজেন্স বা আইএসআই। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এখন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির অশান্তির পরিবেশ তৈরি এবং সাম্প্রদায়িকতাকে উস্কে দিতে জম্মু কাশ্মীর ও পাঞ্জাব হয়ে আধুনিক অস্ত্রের একটি বড় চালান পাচার করেছে বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। এর জন্য বিহার রাজ্যকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং চোরা কারবারিদের কাছে অস্ত্র হচ্ছে বলে জানতে পেরেছে ভারতীয় ভারতীয় গোয়েন্দা। সাম্প্রতিক সময়ে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে অস্ত্র, নগদ অর্থ এবং বিভিন্ন তথ্য উদ্ধার করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এসব তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত ধরনের অবৈধ অস্ত্রের বড় ভূমিকা রয়েছে বলেও জানিয়েছে ভারতীয় গোয়েন্দারা। অবশ্যই বাংলাদেশের শেখ হাসিনা তৃতীয়বার ক্ষমতা দখলের পরই বাংলাদেশে জঙ্গিদের আস্তানাগুলো ভেঙে দেন। এদিকে 5 আগস্ট তথাকথিত গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সক্রিয় হয়ে উঠেছে ভারত বিদ্বেষী সংগঠন। শুধু তাই নয়, সরকারের পতনের পরপরই বাংলাদেশের জেল থেকে কুখ্যাত জঙ্গিদের ছেড়ে দিয়ে নিজেদের মানসিকতা স্পষ্ট করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। যেভাবে ভারত বাংলাদেশ দুই দেশের মাঝখানে নাক গলাতে শুরু করেছে পাকিস্তান, তার নিঃসন্দেহে আশঙ্কাজনক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এরই মাঝে আবার এক সময়ের সন্ত্রাসী গোষ্ঠীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাজা মুকুব বা আরো সাজা কমিয়ে দেওয়া ইত্যাদি আবারও নতুন করে সেই সন্ত্রাসী জঙ্গি সংগঠনগুলিকে উৎসাহিত করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। ফাঁসি রদ করার বিষয়ে এখনো কোনো স্পষ্টীকরণ দেয়নি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শুধু তাই নয়, একই সঙ্গে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় মৃত্যুদণ্ড রদ হয়ে গেছে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতুজ্জামান বাবরেরও। বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ রাজ্য হল ত্রিপুরা, যেখানে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের প্রায় 27 কিলোমিটার অংশ এখনো উন্মুক্ত। সদ্য সমাপ্ত উত্তর পূর্ব পর্ষদের 72তম পূর্ণাঙ্গ অধিবেশনে এই বিষয়টিতে আশঙ্কা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের এই আলোচনাগুলো আমি সেখানে রেখেছি। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সমস্ত ডিটেলস আমি সেখানে রেখেছি। আমার ফেন্সিং এর অবস্থা আমি বলেছি, আমাদের বিএসএফ এর সংখ্যা এখানে কিরকম আছে তার কথা বলেছি, আমাদের পুলিশ বা সিআরপিএফ কত আছে তার সংখ্যা আমি বলেছি, আমাদের আগামী দিন কি কি দরকার সেগুলো আমরা বলেছি। এগুলো নোট ডাউন হয় সেখানে। তো কাজেই সমস্ত আর নিয়মিত তো বর্তমান যে ওখানের অবস্থান সেগুলো আমাদের পাঠাতেই হয় এবং সেই নিয়ে কিন্তু এনইসির বৈঠকে আলোচনা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরায় স্বাভাবিক করে পাকিস্তান ইস্যুতে আরো বেশি সতর্ক হতে হবে ভারতকে বলে মনে করছেন কূটনীতিকরা। তবে এই ক্ষেত্রে নজরে রাখতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন গতিবিধির উপরও। ব্যুরো রিপোর্ট। বর্তমানে দেশের সবচেয়ে রাজনৈতিক দল হলো ক্ষমতাসীন বিজেপি। 2023-24 অর্থ বছরের নির্বাচনী বন্ড দলটির আয় হয়েছে 2360.8 কোটি টাকা।
সালে দলটি অনুমোদন পেয়েছে 2244 কোটি টাকা, যার 61% এসেছে নির্বাচনী বন্ড থেকে, জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। উল্লেখ করা যেতে পারে, নির্বাচনী বন্ডকে আগেই অসাংবিধানিক বলে ঘোষণা দিয়েছিল ভারতের নির্বাচন কমিশন। সর্বোচ্চ আদালত কর্তৃক সংবিধানের ঘোষিত হওয়া নির্বাচনী বন্ড থেকে প্রাপ্ত তথ্য রাশির মাধ্যমে দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। 2024 সালে বিভিন্ন রাজনৈতিক দলগুলির আয়ের পরিসংখ্যান প্রকাশ করতে গিয়ে যে তথ্য তুলে ধরেছে ভারতের নির্বাচন কমিশন, তার নিরিখেই উঠে এসেছে এই বিষয়টি। নির্বাচনী বন্ড এবং সুদ থেকে 2023-24 অর্থ বছরে বিজেপি আয় হয়েছে মোট 2360.8 কোটি টাকা। এই সময় দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের আয় হয়েছে 171 কোটি টাকা বলে বিভিন্ন রাজনৈতিক দলের আয়ের পরিসংখ্যানের উল্লেখ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুসারে 7 গুণ বেশি আয় হয়ে ভারতের জনতা পার্টি। নির্বাচন কমিশনের দেয়া অনুসারে 2020 সালে ব্যক্তি, ট্রাস্ট এবং কর্পোরেট হাউসগুলির কাছ থেকে 20,000 টাকা বা তার বেশি অনুদানে প্রায় 2244 কোটি টাকা পেয়েছে ভারতীয় জনতা পার্টি, যা 2023 সালে প্রাপ্ত অনুদান থেকে প্রায় 3 গুণ বেশি। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুসারে 2024 সালে প্রুডেন্ট ইলেকট্রাল থেকে 723.6 কোটি টাকা অনুদান পেয়েছে বিজেপি, যা কংগ্রেসকে দিয়েছে 100 টাকা। 2024 এবং কংগ্রেসের অর্ধেকেরও বেশি অনুদান এসেছে প্রুডেন্ট ট্রাস্ট থেকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ঘোষিত মোট অনুদানে নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রাপ্তিগুলি অবদানে প্রতিবেদনে নয়। নির্বাচনী বন্ড থেকে প্রাপ্ত অর্থরাশি অসাংবিধানিক বলে 2024 সালের ফেব্রুয়ারি মাসে 23-24 সালের প্রতিবেদনে স্বেচ্ছায় নির্বাচনী বন্ডের মাধ্যমে তাদের প্রাপ্তি ঘোষণা করেছে কিছু আঞ্চলিক রাজনৈতিক দলও। এর মধ্যে রয়েছে বিআরএস, যা নির্বাচনী বন্ডের মাধ্যমে পেয়েছে 495.5 কোটি টাকা, ডিএমকে পেয়েছে 60 কোটি টাকা এবং ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে 121.5 কোটি টাকা। 2023 সালের তুলনায় 2024 সালে নিজের আয় 212% বৃদ্ধি করেছে ভারতীয় জনতা পার্টি। মজার বিষয় হলো, মানি লন্ডারিং এর অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং আয়কর বিভাগের লেন্সের অধীনে রয়েছে ফিউচার গেমিং এবং হোটেল সার্ভিসেস থেকেও অনুদান গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। উল্লেখ করা যেতে পারে, নির্বাচনী বন্ডের মাধ্যমে 2017 থেকে 2023 সাল পর্যন্ত মোট 12,000 কোটি টাকা অনুদান পেয়েছে রাজনৈতিক দল। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি, 6,000 কোটি টাকার বেশি অনুদান পেয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে। কংগ্রেস পেয়েছে 1,000 কোটি টাকার অর্থ রাশি। পরিচয় ও দেওয়া তথ্য গোপন রেখে রাজনৈতিকগুলিকে চাঁদা দেওয়ার জন্যই এসবিআই বন্ড চালু সংক্রান্ত আশঙ্কা প্রকাশ ছিল। নির্বাচনকে প্রাপ্ত অর্থরাশি অসাংবিধানিক বলে 2024 সালের ফেব্রুয়ারি মাসে ঘোষণা দিয়েছিল সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশের জন্য বলিদান হওয়া গোবিন্দ সিং এর বীর শিশুদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিবাল দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার প্রদেশ বিজেপির উদ্যোগে দলীয় কার্যালয়ে তাদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা জ্ঞাপন করে বিজেপির দলীয় নেতারা। শিখদের দশম গুরু গোবিন্দ সিং এর 5 ও 8 বছর বয়সী শহীদ সন্তানদের স্মরণে 26 ডিসেম্বর দেশব্যাপী বীর পাল দিবস পালন করা হচ্ছে। ভারতবর্ষে প্রথমবারের মতো সাহেবজাদা জোরওয়ার সিং এবং ফতেহ সিং এর বীরত্ব ও শাহাদাতের জন্য এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। বীর বাল দিবস উদযাপন উপলক্ষে ভারতবর্ষের ইতিহাসে তাদের আত্মবলিদানের কথা স্মরণ রাখার উদ্দেশ্যে রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে এদিন অনুষ্ঠানে বিজেপি রাজ্য সহসভাপতি তথা ভগবান দাস ছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাপস মজুমদার এবং মহিলা মোর্চার সভানেত্রী মিমি মানব বিশেষ ছিল। এই উপলক্ষে আগামী গুরুদ্বারেতে আকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা স্তরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে বীর বালকদের নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে রাজ্য বিজেপির সভাপতি ভগবান দাস। বীর বাল দিবস উপলক্ষে বীর বালকের উপরে বিভিন্ন জেলাতে সেমিনারের ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে বীরবাল সম্পর্কে এটা ধারণা সবার মধ্যে আনার জন্য নতুন প্রজন্মের মধ্যে আমরা সেই স্কুল কলেজেও তার একটা অনুষ্ঠানের সেটা চলবে। সংবাদ এখানে শেষ হচ্ছে। অন্যান্য পর্দায়
সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো এসেছিনি পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। যে ধর্মের কথা যদি আমরা বলি, এই ধর্মের আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে সমাজের মধ্যে বিভিন্ন অসামাজিক সামাজিক চিন্তাধারা যদি আমরা কাজ করি, সেটা হচ্ছে আসল ধর্মের ইতিবৃত্তান্ত। সমস্ত গ্লানি আমাদের ভিতরে যেটা থাকে তাকে দূর করে আমরা শুদ্ধ চেতনা নিজের মনকে যদি শুদ্ধতায় পরিপূর্ণত করি, তবেই আমাদের মানুষের জন্য আমরা কাজ করতে হবে। যে ধর্মের কথা যদি আমরা বলি, ধর্ম কাজের মাধ্যমে আমাদের পরিচিতি, এবং এই ধর্মের আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে সমাজের মধ্যে যে অধর্মী বা বিভিন্ন অসামাজিক যে চিন্তাভাবনা থাকে, নিজেরও থাকে, সেটাকে দূর করে সামাজিক চিন্তাধারায় যদি আমরা কাজ করি, সেটা হচ্ছে আসল ধর্মের ইতিবৃত্তান্ত। সমস্ত গ্লানি আমাদের ভিতরে যেটা থাকে তাকে পুরুষের জন্য আমরা কাজ করতে হবে। যে ধর্মের কথা যদি আমরা বলি, ধর্ম যে বিষয় সেটা হচ্ছে যে সমাজের
বিভিন্ন অসামাজিক যে চিন্তাভাবনা থাকে, নিজেরও থাকে, সেটাকে দূর করে সামাজিক চিন্তাধারায় যদি আমরা কাজ করি, সেটা হচ্ছে আসল ধর্মের ইতিবৃত্তান্ত। সমস্ত গ্লানি আমাদের ভিতরে যেটা থাকে তাকে দূর করে আমরা শুদ্ধ চেতনা আমরা কাজ করব। নারায়ণ স্পেশাল হসপিটাল গোহা উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে কার্ডিও সায়েন্স, নিউরোসায়েন্স, কেমোথেরাপি, সার্কেল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 888 1800 309। প্রথম আলোয় শুভ সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী পুরিতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো শুদ্ধ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় পুতুল। একটু চেষ্টাতেই মানে বাজায় বিবাহ নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 888 1800 309 0309 এই নম্বরে। খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। ধর্ম কাজ করতে হবে, সামাজিক চিন্তাধারায় কাজ করতে হবে মুসলিম ধর্ম। বৃহস্পতিবার মহানামা অঙ্গনে আয়োজিত সামাজিক অনুষ্ঠানে এরকম সাহা সমাজের মধ্যে বিভিন্ন অধর্ম এবং অসামাজিক চিন্তা ভাবনাগুলি দূর করার আহ্বানও রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে ধর্মের কথা যদি আমরা বলি, ধর্ম কাজের মাধ্যমে আমাদের পরিচিত, এবং এই ধর্মের আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে সমাজের মধ্যে যে চিন্তাভাবনা থাকে, নিজেরও থাকে, সেটাকে দূর করে সামাজিক চিন্তাধারায় যদি আমরা কাজ করি, সেটা হচ্ছে আসল ধর্মের ইতিবৃত্তান্ত। সমস্ত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অশান্তির পরিবেশ তৈরি এবং সাম্প্রদায়িকতা উস্কে দিতে সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এক্ষেত্রে জম্মু কাশ্মীর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে অস্ত্রের একটি বড় চালান পাচার করেছে বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। পরিস্থিতির সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের অবস্থানকে অস্থির করে তোলার জঙ্গি তৎপরতা শুরু হয়েছিল বিগত 15 বছরে অনেকটাই হ্রাস পেয়েছিল। এবার তাতে গতি আনার জন্য বিশেষভাবে ইন্টেলিজেন্স বা আইএসআই, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এখন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে অশান্তির পরিবেশ তৈরি এবং সাম্প্রদায়িকতাকে উস্কে দিতে জম্মু কাশ্মীর পাঞ্জাব হয়ে আধুনিক অস্ত্রের একটি বড় পাচার হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। এর জন্য বিহার রাজ্যকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং চোরা কারবারিদের কাছে অস্ত্র মজুত করা হচ্ছে বলে জানতে পেরেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। এই অস্ত্রগুলো হরিয়ানার গোপন ঘাঁটি থেকে ইউপি এবং বিহার হয়ে চাহিদা অনুযায়ী নাগাল্যান্ড, মণিপুর এবং অন্যান্য উত্তর পূর্ব রাজ্যগুলিতে সরবরাহ করা হচ্ছে বলে জানতে পেরেছে ভারতীয় গোয়েন্দারা। সাম্প্রতিক ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে অস্ত্র, নগদ অর্থ এবং বিভিন্ন তথ্য উদ্ধার করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এসব তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্তে এসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। মণিপুরের সহিংসতায় এ ধরনের অবৈধ অস্ত্রের বড় ভূমিকা রয়েছে বলেও জানিয়েছে ভারতীয় গোয়েন্দারা। অবশ্যই বাংলাদেশে শেখ হাসিনা এবার ক্ষমতা দখলের পরই বাংলাদেশে জঙ্গিদের আস্থাগুলো ভেঙে দেন। এদিকে 5 আগস্ট তথাকথিত গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সক্রিয় হয়ে উঠেছে ভারত বিদ্বেষী সংগঠনগুলো। শুধু শেখ হাসিনা সরকারের পতনের পরপরে জেল থেকে কুখ্যাত জঙ্গিদের ছেড়ে দিয়ে নিজেদের মানসিকতা স্পষ্ট করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। যেভাবে ভারত বাংলাদেশ দুই দেশের মাঝখানে নাক গলাতে শুরু করেছে পাকিস্তান, তার নিঃসন্দেহে আশঙ্কাজনক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এরই মাঝে আবার এক সময়ের সন্ত্রাসী গোষ্ঠীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাজা মকুব বা কারো সাজা কমিয়ে দেওয়া ইত্যাদি আবারও নতুন করে সেই সন্ত্রাসী জঙ্গি সংগঠনগুলিকে উৎসাহিত করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তথা আলফা প্রধান পরেশ বড়ুয়ার ফাঁসি রদ করার বিষয়টিতে এখনো কোনো স্পষ্টীকরণ দেয়নি বাংলাদেশের অন্তর্বর্তী। বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ রাজ্য হল ত্রিপুরা, যেখানে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের প্রায় 27 কিলোমিটার অংশ এখনো উন্মুক্ত। সদ্য সমাপ্ত উত্তর পূর্ব পর্ষদের 72তম পূর্ণাঙ্গ অধিবেশনে এই বিষয়টিতে আশঙ্কা প্রকাশ করেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের বাংলাদেশের যে অবস্থা সমস্ত ডিটেলস আমি সেখানে রেখেছি। আমাদের ফেনের অবস্থা আমি বলেছি, আমাদের বিএসএফ এর সংখ্যা এখানে কিরকম আছে তার কথা বলেছি, আমাদের পুলিশ বা সিআরপিএফ কত আছে তার সংখ্যা আমি বলেছি, আমাদের আগামী দিন কি কি দরকার সেগুলো আমরা বলেছি। এগুলো আর নিয়মিত তো বর্তমান যে ওখানের অবস্থান সেগুলো তো আমাদের পাঠাতেই হয়, সেগুলো নিয়ে কিন্তু এনইসি বৈঠকে আলোচনা হয়েছে।